আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন সকলকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এসএসসি বাংলা ব্যাকরণ। এসএসসি অথবা দাখিল পর্যায়ে যারা দাখিল দশম শ্রেণীর আছো তাদের বাংলা ব্যাকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই বাংলা এর আগে আমি আলোচনা করেছিলাম বাংলা ভাষার ইতিহাস, এরপরে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, 2টি পর্বে আলোচনা হয়েছে। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে বাংলা ব্যাকরণ নিয়ে, অর্থাৎ এর আগে আমরা ভাষা সম্বন্ধে জেনেছি, আজকে আমরা জানবো বাংলা ব্যাকরণ সম্পর্কে, অর্থাৎ বাংলা ব্যাকরণে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়টি সম্পর্কে জানবো। তো চলো দেখে নিই বাংলা ব্যাকরণ। আমরা আগে জেনে নিই ব্যাকরণ। ব্যাকরণ কি শব্দ? সংস্কৃত শব্দ। এটি একটি বিশেষ্য পদ। এটি একটি কি বিশেষ্য পদ? এটি একটি পারিভাষিক শব্দ, ঠিক আছে। আর ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ করা। আর ব্যাকরণের কাজ কি? ভাষার শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ভাষাকে, আমি যে কথাগুলো বলছি কথাগুলোকে ব্যাকরণের নিয়ন্ত্রণে নিয়ে আসা, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে ব্যাকরণের নিয়ন্ত্রণে নিয়ে আসা, ব্যাকরণের এই ভিতরে নিয়ে আসা, মানে কথাগুলো বলছি ব্যাকরণকে প্রয়োগ করে কথাগুলো বলতে হবে। আমি যখন কথা বলছি সেটা ব্যাকরণ প্রয়োগ হতে পারে না পারে, কিন্তু আমি যখন লিখতে যাব তখন কিন্তু ব্যাকরণের প্রয়োগটা অবশ্যই হবে। এজন্য বলা হয়ে থাকে, এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। আমাদের প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা দেশের একটা করে দেশকে পরিচালনা করার জন্য একটা সংবিধান দরকার হয়। তদ্রূপ ভাবে এই ভাষাকে নিয়ন্ত্রণ করা, ভাষাকে ভালোভাবে সাজানোর জন্য ভাষার একটা ব্যাকরণ দরকার হয়। এজন্য বলা হয়ে থাকে যে ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানবো বাংলা ব্যাকরণ। এখন ব্যাকরণ কি? যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকে বলা হয় ব্যাকরণ। এখন বাংলা ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। এখন আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি, তোমরা এখানে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, আমি লিখেছি এখানে আলোচ্য বিষয়। এখানে আলোচ্য বিষয় লিখেছি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি তোমরা জানো? অবশ্যই জানো, জেনে থাকবে। এর আগে 6 থেকে 9 পর্যন্ত পড়েছে, তো জানতে পারো। এজন্য বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি লক্ষ্য করো তো, কয়টি? অবশ্যই 4টি। এই যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি, আমরা এখন এখানে জেনে নেব। দেখো এখানে 1 নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্বের মধ্যে কি কি বিষয় থাকবে? ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণী স্থান, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্ব, সত্যবিধান, সন্ধি। তাহলে এই ধ্বনি তত্ত্বের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। তাহলে এই বিষয়গুলো ধ্বনি তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই বিষয়গুলো আমরা যখন আমাদের পুস্তকটা, আমাদের বইটা যখন বাংলা ব্যাকরণটা খুলবো, দেখতে পাবো যে এই ধ্বনি তত্ত্বের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা আছে। তোমরা আমার কথার সঙ্গে তোমরা বই খুলে দেখবে, মিলে নিও যে ঠিক আছে কিনা। এরপর দেখো শব্দ তত্ত্ব। 2 নম্বর অপশন হচ্ছে শব্দ তত্ত্ব। শব্দ, বিরুক্ত শব্দ, লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক,
সমাস, উপসর্গ, অনুসর্গ, কারক, ধাতু, পদ, অনুজ্ঞা, ক্রিয়াকাল, ক্রিয়ামূল ও পুরুষ। তাহলে এই শব্দতত্ত্ব, এই শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। তাহলে এই শব্দতত্ত্বের মধ্যে যে অনেকগুলো বিষয় জড়িত আছে, এখানে শব্দতত্ত্বের মধ্যে অনেকগুলো বিষয় জড়িত আছে। এখানে কারক, সমাস, ক্রিয়ার কাল, শব্দ, দ্বিরুক্ত, লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক, উপসর্গ, অনুসর্গ, ধাতু, পদ, অনুজ্ঞা, সবগুলো মিলে, অর্থাৎ এই বাংলা ব্যাকরণের মোটামুটি একটা অংশ এই শব্দতত্ত্ব বা অর্থতত্ত্বের রূপতত্ত্বের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে, সাজানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এরপর দেখো অর্থতত্ত্ব। এখন অর্থতত্ত্বের মধ্যে কি কি বিষয় রয়েছে? শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকার। তাহলে এই শব্দতত্ত্বের মধ্যে, অর্থতত্ত্বের মধ্যে শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন বাক্যতত্ত্বের মধ্যে কি কি বিষয় আলোচনা করেছে? দেখো, বাক্য ও বাক্যের বিন্যাস, বাক্য ও বাক্য বিন্যাস, পদবিন্যাস, বাচ্য, বিরাম চিহ্ন ও বাগধারা। এছাড়াও আর কি রয়েছে? এক কথায় প্রকাশ রয়েছে, আমরা লিখে নিতে পারি। তাহলে এই বিষয়গুলো বাক্যতত্ত্ব বা পদ ক্রমের মধ্যে রয়েছে। তাহলে বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। লক্ষ্য করছো? তাহলে বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। তাহলে আজকে আমরা জানলাম বাংলা ব্যাকরণ, মানে ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটি সাধারণ একটি ধারণা পেলাম। ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কোন ভাষার শব্দ, ব্যাকরণ শব্দের অর্থ কি, এই ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে, আবার এই বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি। ঠিক আছে? তাহলে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়গুলো হলো 4টি। এখানে আবার বলা হলো যে কি এই ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি বিষয় রয়েছে, আবার শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এই রূপতত্ত্বের মধ্যে কি কি বিষয় রয়েছে, আবার অর্থতত্ত্বের মধ্যে কি কি বিষয় রয়েছে। এরপরে আমরা দেখলাম বাক্যতত্ত্ব বা পদক্রম, এর মধ্যে কি বাক্যতত্ত্ব, অপর নাম হচ্ছে পদক্রম, এর মধ্যে কি কি বিষয় রয়েছে আমরা সবকিছু এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, যাতে করে তোমাদের এমসিকিউ পরীক্ষায়, অর্থাৎ তোমাদের বাংলা ব্যাকরণ থেকে 30 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এজন্য এই 30 মার্কের প্রশ্ন যাতে করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যথাযথ সঠিক অ্যান্সার দিতে পারো, এই জন্য তোমাদের কি করতে হবে? বেশি বেশি করে চর্চা করতে হবে, বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। আমরা ক্লাসটি দেখবে, ক্লাসটি মনোযোগ সহকারে দেখার পর তোমরা বই পুস্তক, তোমাদের পাঠ্য বই যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে, এই বইটি ভালো করে চর্চা করবে বা কালচার করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি। সামনে ক্লাসে আবার কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।